আমার একটি দুর্বল আত্মা, একটি অসম্পূর্ণ দেহ আর অল্প কিছু সম্মান আছে যা আপনারা আমাকে দিয়েছেন। এই সবটুকু বিপ্লব ও ইসলামের জন্য আমি দান করে দেব। 2009 সালে এ কথাগুলো বলেছিলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ এ ধর্মীয় নেতা যা বলেন সে কথাই প্রতিষ্ঠিত হয়। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি দেশটির সর্বোচ্চ প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরানের প্রেসিডেন্টের চেয়েও তিনি বেশি ক্ষমতাধর। কালো পাগড়ি পরিহিত ধবধবে সাদা দাড়ির মানুষটি আমেরিকা সহ বিশ্বের অনেক অমুসলিম দেশের বিরুদ্ধে বজ্রকণ্ঠে হুঙ্কার দিতে বড্ডই পটু। যে হুঙ্কারে কেঁপে ওঠে গোটা বিশ্ব, কেঁপে ওঠে ইসলামের শত্রুদের অন্তর। আয়াতুল্লাহ আলী খামেনির আজকের এই অবস্থানের কথা হয়তো সবারই কম বেশি জানা, তবে অজানা তার এই অবস্থানে আসার পেছনের কত কষ্টের গল্প যা জেনে অবাক হয়নি, চোখে পানি ফেলেনি এমন মানুষ খুবই কম। তাই তো আমাদের আজকের এপিসোডে আলোচনা করব ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে। ভিডিওটিতে জানব তার জীবনের কথা ও নানান অজানা তথ্য, পাশাপাশি তাকে একবার হত্যা চেষ্টার একটি অবিশ্বাস্য ঘটনা নিয়েও বিস্তারিত জানতে সাথেই থাকুন। 1939 সালের ইরানের শহর মাসাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ খামেনি। বাবাকে অনুসরণ করে তিনিও ধর্মগুরু হন, যদিও এটি খুব সহজ কোনো সিদ্ধান্ত ছিল না। তিনি বেড়ে উঠছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভীর শাসনামলে। তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ রাজা, যিনি ধর্মকে প্রাচীন আর সন্দেহজনক বলে প্রচার করতেন। 4 বছর বয়সে আলী খামেনি ভাইয়ের সঙ্গে মক্তবে পড়তে যেতেন। পরে তাকে অন্য একটি ইসলামিক স্কুলে ভর্তি করা হয়। প্রাইমারি স্কুল শেষে তিনি আধ্যাত্মিক পড়াশোনা করেন মাসাদেই। বেশ কয়েকজন শিক্ষকের সহচার্যে দার্সে খারিজ নামে উচ্চতর পড়াশোনাও করেন তিনি। 18 বছর বয়সে উচ্চতর পড়াশোনা শুরু করেন। 1957 সালে ইরাকে পড়াশোনা করতে গেলে বাবার ইচ্ছায় 1958 সালে তিনি ফের ইরানে ফিরে আসেন। খামেনির জীবনী নিয়ে লিখেছিলেন মেহেদি খালাজি। তিনি বলেছিলেন, খামেনি মাত্র 11 বছর বয়সে ধর্মতাত্ত্বিক হন। রাস্তার মাঝে তিনি যখন অন্য শিশুদের সঙ্গে খেলতেন তখন ধর্মগুরুদের সেই পোশাক সামলানো তার জন্য বেশ কঠিন হয়ে যেত। মাসাদে সেই সময় অনেকেই তাকে নিয়ে অনেক মজা করত। তার জীবনযাপন সহজ ছিল না। কঠিন সময়ের মধ্য দিয়ে তাকে অনেকটা সময় পার করতে হয়েছে। কিন্তু আলী খামেনি থামেননি। কিছু উল্লেখযোগ্য তথ্য না জানলেই নয়, তরুণ বয়সে ধূমপান এমনকি পাইপ টানতেও ভালোবাসতেন আলী খামেনি। ধার্মিক হিসেবে এমনটি অবশ্য আশা করা যায় না। তিনি শাহ মোহাম্মদের শত্রু ধর্মগুরু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকেও সমর্থন করতেন। আয়াতুল্লাহ বরাবরই ইরানে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আলী খামেনি সবসময় চেষ্টা করেছেন আয়াতুল্লাহর বার্তা দেশের ভেতর সব জায়গায় প্রচার করতে। এ কারণে শাহের আমলে পুলিশ তাকে পরপর 6 বার আটক করে। 1970 সালের দিকে মার্ক্সবাদীরাও শাহকে তার জায়গা থেকে সরানোর চেষ্টা করে, তবে সেটা আর সম্ভব হয়নি। 1962 সালে ইরানের শহর কুমে আলী খামেনি যোগ দেন ইমাম খোমেনির দলে। ইমাম খোমেনি ছিলেন আমেরিকা এবং শাহ রেজার বিরোধী। নির্ভীক এ মানুষটি পরবর্তী 16 বছর তার পদাঙ্ক অনুসরণ করেন। তিনি শুধু চেয়েছেন শাহ রেজার নির্যাতন জুলুম থেকে দেশ মুক্ত হোক। 1963 সালে মে মাসে আয়াতুল্লাহ মিলানি এবং মাসাদের অন্যতম ধর্মগুরুর কাছে শাহ রেজার নির্যাতনের কথা গোপন প্রকাশ করতে পারার কারণে ইমাম খোমেনি তাকে তরুণ ও সাহসী ধর্মগুরুর মর্যাদায় ভূষিত করেন। তিনি তার কাজ সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন করেছিলেন। এরপর ইমাম খোমেনির জন্য একটি কাজে বীরজান্ডে গেলে সেখানে প্রথমবারের মতো আটক হয়ে 1 রাত জেলে কাটান। তাকে বলা হয় আর কখনো যেন জনসম্মুখে ধর্মের কথা না বলেন। তখনই তিনি বুঝতে পারেন এমন পরিস্থিতিতে তাকে আরও পড়তে হবে। ধর্ম নিয়ে কাজ বন্ধ না করে তিনি নিয়মিত তা চালিয়ে যেতে থাকেন। 1963 সালের জুন মাসে মাসাদে তাকে আটক করা হয়। এ সময় তিনি 10 দিন জেলে থাকেন। 1964 সালে তিনি পাহলভী শাসনামলের নির্যাতনের কথা জনসম্মুখে বলা শুরু করলে শাহ রেজার ইন্টেলিজেন্স এজেন্সি সাভাক তাকে আটক করে। তাকে বিমানে করে তেহরানে নিয়ে যাওয়া হয়। সেখানে 2 মাসের মতো আটকে রেখে তার ওপর নির্যাতন করা হয়। ছাড়া পেয়ে ফের কোরআন নিয়ে পড়াশোনা শুরু করেন এবং তেহরান ও মাসাদের ইসলামিক ধারা সম্পর্কে পড়েন। ইরানের যুব সমাজের মধ্যে এ শিক্ষা বেশ পরিচিতি পায়। খামেনি জানতেন সাভাক তার ওপর নজর রাখছে। 1967 সালে তিনি গা ঢাকা দেন। পরে ইসলামিক আলোচনার জন্য তাকে আবারও গ্রেফতার করা হয়। সাভাক ভয় পাচ্ছিল ইসলামিক এইসব আলোচনায় তরুণ সমাজ শিক্ষিত হলে তাদের জন্য বিপদ হতে পারে। এ ভয়ে 1975 সালে মাসাদে আলী খামেনির বাড়ি ভেঙে দেওয়া হয়। ষষ্ঠবারের মতো তাকে আটক করে তার সব বই এবং নোট নষ্ট করে দেওয়া হয়।
সেই সময় আটক করে তার ওপর অনেক নির্যাতন করা হয়। 1975 সালে মুক্ত হয়ে তিনি মাসাদে ফিরে আসেন এবং তাকে সব ধরনের বক্তৃতা দেওয়া থেকে নিষিদ্ধ করা হয়। 1976 সালে সাভাক তাকে ফের নির্বাসনে পাঠায়। ভয়াবহ সেই সময়টুকু পার হলে 1978 সালে ইসলামিক বিপ্লবের কিছু আগে খামেনি মাসাদে ফিরে আসেন। প্যারিস থেকে ফিরে এলে অন্যান্য গুরুত্বপূর্ণ ইসলামিক ব্যক্তি শহীদ আয়াতুল্লাহ মোতাহির এবং বেহেস্তির সঙ্গে মিলে ইসলামিক রেভলিউশনারি কাউন্সিলের সদস্য হন। এরপর তেহরান থেকে মাসাদে নতুন দায়িত্ব নিতে চলে যান। 1982 এবং 86 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1989 সালে ইমাম খোমেনির মৃত্যুর পর 1990 সালে সুপ্রিম লিডার হিসেবে আলী খামেনি নিয়োগপ্রাপ্ত হন। 1979 সালের দিকে অবস্থার পরিবর্তন হয়, শাহ হেরে যান। আয়াতুল্লাহ খামেনি প্যারিস থেকে ফিরে সে সময় ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠা করেন। ইরান যে কয়জন ধর্মগুরুর দ্বারা পরিচালিত হয়েছে তার মধ্যে আয়াতুল্লাহ খামেনি অন্যতম। 40 বছর বয়সী মানুষটি ঢুকে পড়েন নতুন শাসকদের দলে। 1981 সালে আলী খামেনিকে হত্যার চেষ্টা করা হয়। একটি সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় তার পাশে রাখা টেপ রেকর্ডারে লুকিয়ে রাখা বোমার আঘাতে তিনি ডান হাতে কাজ করার সব শক্তি হারান। এ ঘটনার পর খামেনি তেহরানে এক জনসভায় বলেছিলেন, বোমা হামলার পর আমি বেশ খারাপ অবস্থায় ছিলাম। কেউ ভাবতে পারেনি আমি বাঁচতে পারব। আমার মনে হচ্ছে আমি যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ভাবতে লাগলাম কেন বেঁচে আছি। তখনই আমার মনে হলো সৃষ্টিকর্তা নিশ্চয়ই কোনো কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন। সুস্থ হওয়ার পর তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেও তাতে খুশি ছিলেন না। 1989 সালে প্রধান নেতা আয়াতুল্লাহ খোমেনি মারা গেলে আলী খামেনি তার জায়গায় নির্বাচিত হন। সে সময় তার বয়স ছিল মাত্র 50 বছর। আয়াতুল্লাহ খোমেনির বানানো নীতিতেই খামেনি দেশ পরিচালনা করতেন। তিনি অনেক সাধারণ একজন মানুষ, আর এ বিষয়টি তাকে অনেক সাফল্য এনে দিয়েছিল। পরিকল্পনা করে কাজ করতেন। তিনি যখন নেতা হন তখন তার কাছে কিছুই ছিল না। ইরান ইরাক যুদ্ধের পর খামেনি রেভলিউশনারি গার্ডকে অনেক বেশি ক্ষমতাশালী করে তোলেন। ইরানের সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডার ইসলামিক রিপাবলিক অফ ইরানের সব অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণ করবেন। সেনাবাহিনীর প্রধান এবং যাবতীয় গোয়েন্দা ও নিরাপত্তা তৎপরতা তত্ত্বাবধান করা, যুদ্ধ বা শান্তি ঘোষণা করার ক্ষমতাও তিনি রাখেন। বিচার বিভাগের নিয়োগ বা বহিষ্কার সম্পূর্ণরূপে তার হাতে। শাসন কাঠামোর 5 নম্বরে থাকা কাউন্সিল অফ গার্ডিয়ানসও তিনি নিয়োগ দেন। প্রেসিডেন্ট ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর পদ হলেও দেশটির সংবিধানে তার ক্ষমতায় লাগাম টানা আছে। দেশে অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নির্বাচনে প্রেসিডেন্টের ভূমিকা থাকে। তার অধীনে 8 জন ভাইস প্রেসিডেন্ট থাকেন। তার মন্ত্রিসভার সদস্য সংখ্যা 22। ইরানের এক কক্ষবিশিষ্ট পার্লামেন্টের সংখ্যা 290, যারা জাতীয় নির্বাচনের মাধ্যমে 4 বছরের জন্য নির্বাচিত হন। পার্লামেন্ট খসড়া আইন তৈরি করে, আন্তর্জাতিক নানা চুক্তির অনুমোদন দেয় এবং বাজেট নির্ধারণ করে। কাউন্সিল অফ গার্ডিয়ানস সবসময় পার্লামেন্টের ওপর নজর রাখে। খামেনির বয়স এখন 80-এর ওপরে, কিন্তু যখন মারা যাবেন ইরান কি তৃতীয়বারের মতো সর্বোচ্চ নেতার সন্ধান করবে? অনেকেই তা মনে করেন না। তাদের মতে আজকের ইরানের আধুনিক মনস্ক তরুণেরা আবার কোনো ধর্মীয় নেতাকে তাদের সর্বোচ্চ নেতা হিসেবে দেখতে চাইবে এমনটা মনে হয় না। কিন্তু অভিজ্ঞতা বলে আলী খামেনি ঐতিহ্যটি অব্যাহত রাখতে লড়বেন। শেষ পর্যন্ত কি হবে তা ভবিষ্যতই বলে দেবে। প্রিয় ভিউয়ার্স, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির পর দেশটিতে আর কোনো সর্বোচ্চ ধর্মীয় নেতার আগমন ঘটবে বলে কি আপনি মনে করেন? মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিন আপনার মন্তব্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে নিন। আরও এমন বিশ্ববিখ্যাত ব্যক্তিদের জীবনের কথা ও নানান অজানা তথ্য নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।